চিত্রার ঘুম ভাঙতে প্রথমে চোখে পড়লো তার ফারাজের দিকে। ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছে। চিত্রার চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো। সেই তড়িঘড়ি উঠে বসতে চাইল, কিন্তু হঠাৎই একটা যন্ত্রণা শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। সর্বনাশ, এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে? কখনো তো এত দেরি করে ঘুম থেকে উঠিনি সে। বাম হাতটা নাড়তে গিয়ে সুচ গেঁথে দেওয়া মতো যন্ত্রণা অনুভূত হলো। ফারাজ দ্রুত তার হাতের উপর নিজের হাত রাখলো। আস্তে, ব্যথা করছে দেখি। আলতো করে চিত্রার হাত আঙুল ছুঁয়ে দিল এক নরম চুময়। এখন ওঠার দরকার নেই। ফারাজ শান্ত স্বরে বলল, তবে প্রেশারটা মাপা দরকার। চিত্রা কিছুটা ক্লান্ত স্বরে ফিসফিস করে জানতে চাইল, আপনি কখন উঠেছেন? ফারাজ তাকালো জানালার দিকে, এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, মধ্যরাতে। ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে রুমে আসতে বলো। কথা শেষ আবার চিত্রার দিকে ফিরে তাকালো, তার দৃষ্টি নিবদ্ধ। সে চোখের ভাষায় কিছু বলতে চায়। রুমের টেবিলে খাবার সাজানো, ওষুধগুলো গুছিয়ে রাখা, এই সবই ফারাজের যত্নের নিদর্শন। চিত্রা বিস্ময় তাকিয়ে রইল। লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে? তাকে কি বেশি অপেক্ষা করিয়েছে? ফারাজ নরম স্বরে বলল, গোসল করলে ফ্রেশ লাগবে। আজকে তো ঢাকায় যেতে হবে। মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি। তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি কি প্যাক করতে হবে। বিছানা থেকে ওঠার দরকার নেই। চিত্রা মাথার নাড়িয়ে মৃদু হাসল। বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে, এখনো করছে। ফারাজ কিছু বলার আগেই চিত্রা হঠাৎ তার দিকে এগিয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই ফারাজের ওষ্ঠে ছড়িয়ে দিল ভালোবাসার গভীর মাদকতা। ফারাজ হতবাক। চিত্রা নিজ থেকে এতটা কাছে এলো, তার বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ গতিতে বাড়ল। এতদিনের অপেক্ষার পর চিত্রার এই স্পর্শ বাস্তবের চেয়ে স্বপ্নের মতোই মনে হচ্ছে। ফারাজ নিজেকে আর সংযত করে রাখতে পারল না। চিত্রার সাথে তাল মিলিয়ে আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় কর্নার শব্দ। চিত্রার সঙ্গে সঙ্গে লজ্জায় সরে গেল। শ্বাস কিঞ্চিত দ্রুত হয়ে এসেছে তার। চোখ তুলে তাকানোর সাহস পেল না, মাথা নিচু করে কাপা কঞ্চে পড়ল, কে যেন এসেছে। ফারাজ এক মুহূর্ত চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে উষ্ণতা সে মনে গেঁথে রাখতে চায়। আমি দেখছি। চিত্রা অন্যটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, মাথার উপর টেনে দিল ঘুমটা। ফারাজ দরজা খুলে সামনের দিকে এগিয়ে এলো, আর তার ঠিক পেছনে রুমে ঢুকলো এক লম্বা চওড়া উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। লোকটির চেহারা এক ধরনের গাম্ভীর্যের, তবে তার দৃষ্টি সোজাসুজি চিত্রার দিকে পড়ল না। চিত্রা এক নজর তাকে দ্রুত চোখ নামিয়ে ফেলল। ফারাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল, এখানে বসো। চিত্রা, উনি নিউরো সার্জন ডক্টর বজ্র কায়সার। আর বজ্র, এ হচ্ছে আমার মিসেস চিত্রা এলাহি। বজ্র চিত্রার দিকে তাকে সৌজন্যমূলক হাসল। আপনার কথা অনেক শুনেছি ভাবি। বজ্র বলল নরম কণ্ঠে। চিন্তা অবাক হয়ে এক মুহূর্ত বজ্রের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, কার কাছে শুনেছেন? বজ্র উত্তর দেওয়ার আগে ফারাজ বলে উঠল, আমার কাছে। বজ্র আমার বন্ধু। ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে। দেশে এসেছে একটা জরুরি কাজে। যতদিন কাজ শেষ না হয় ততদিন এখানেই থাকবে। বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সেই হাসির ব্যাগখানি ঠোঁটের কোণে ফুটে ওঠার আগে মিলিয়ে যায়। চিত্রা আলতো হেসে বলল, তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে। বজ্র তার গাঢ় কালো চোখ চিত্রার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। সে এক রহস্যময় নীরব হাসি হেসে মৃদুস্বরে বলল, হ্যাঁ রোজ। যাক, অবশেষে আমাদের সাক্ষাৎ তো হলো। সংসার কোমল ফুলের মতো, যার সৌন্দর্য যত্নে টিকে থাকে কিন্তু অবহেলায় ঝরে যায়। যেমন একটি ফুলকে সতেজ রাখতে পানি, আলো আর যত্ন প্রয়োজন, তেমনি সংসার সৌন্দর্য ও ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের উপর নির্ভরশীল। ফুল যেমন কাঁটার সঙ্গে থাকে, সংসার ও সুখের পাশাপাশি দুঃখের কাঁটাও লেগে থাকে। তবে সেই কাঁটা এড়িয়ে যত্ন আর মায়ায় গড়া সংসারে একদিন সুবাস ছড়ায়। যেমনভাবে একটি ফুটন্ত ফুল তার সৌন্দর্য সবাইকে মোহিত করে, সংসার নামে সম্পর্কটা মোহনার জন্য একটা দায়, একটা বোঝা। দুপুরে গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে। তার সংসার টিকে আছে ঠিক, তবে ভালোবাসার পরশে নয়, দায়িত্বের ভারে, আত্মসম্মানের দেয়ালের ঠেকে। আজ জুনের 19 তারিখ, সাল 2022। 5 বছর আগে এই দিনের কথা মনে পড়ে তার। রোশানের সঙ্গে বিয়েটা কেমন যেন অদ্ভুতভাবেই হয়েছিল। এক দেখাতে রোশান তাকে বিয়ে করে ফেলে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর আজও অজানা তার। তবে মোহনা জানে
রোশানের সৌন্দর্যের প্রতি এক অমোঘ আকর্ষণ আছে, সবকিছুর চেয়ে বেশি টান সৌন্দর্যের জিনিসের প্রতি। রোশান যখন একদিন হঠাৎ করেই শাহবাগে আসে, মোহনার সঙ্গে দেখা হয় তার। শাহবাগের উষ্ণ বাতাসে তখনও মোহনার প্রথম প্রেমের স্মৃতি মিশেছিল। সে তখনও ওই প্রাণের শহরকে ছাড়তে পারেনি, কারণ তার হৃদয়ে এক টুকরো তখনও সেখানে রয়ে গিয়েছিল। এক দেখাতে রোশান মোহনাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু মোহনা রাজি হয়নি। রাজি হয়েছিল তখন যখন জানতে পেরেছিল রোশানের ভাই ফারাজ এলাহি, ফারাজ যে মোহনাকে ভালো না বেশি কষ্ট দিয়েছিল, অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয়। মোহনা সিদ্ধান্ত নেয় প্রতিশোধের। রোশানের বড় ভাইয়ের বউ হয়ে সে ফারাজকে সেই একই যন্ত্রণা দিবে যা একসময় সে পেয়েছিল। কিন্তু প্রতিশোধের এই যাত্রায় মোহনাই বুঝতেই পারেনি কষ্টের অগ্নিতে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিটি দিন, প্রতিটি রাত তাকে আরো কঠিন, আরো নিঃসঙ্গ করে তুলবে। ফারাজকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকলেও বাস্তবে সে নিজেই কষ্টে পাথর হয়ে গেছে। সবচেয়ে বড় বেদনা, যার জন্য এত আয়োজন, এত যন্ত্রণা, সে তো এতটুকু বিচলিত হয়নি। ফারাজ দিব্যি সংসার করছে, তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। মোহনার দুঃখ আর অশ্রু, তার সমস্ত প্রতিশোধী অন্তহীন শূন্যতায় বিলীন হয়ে গেছে। শুধু মোহনাই জানে এই যন্ত্রণার ভার সে আজীবন বয়ে নিয়ে যাবে। রোশান মোহনাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। বিয়ের পর মোহনার আত্মবিশ্বাস ছিল, রোশান আর কোনো নারীর সান্নিধ্যে যায়নি। পুরনো অভ্যাস বদলাতে সময় লেগেছে, কিন্তু সে বদলেছে। তবু মোহনার চোখে রোশান এক পাপী নোংরা পুরুষ। নোংরা পুরুষ হওয়ার জন্য অন্য নারীর দিকে চোখ দেওয়াটা জরুরি নয়। নোংরা মানসিকতা পোষণকারী ব্যক্তি ও নোংরাই হয়। কিছুদিন আগে মোহনা গর্ভ পরীক্ষা করিয়েছিল, ভাগ্যিস সে গর্ভবতী হয়নি। আর কত অনাগত প্রাণের মৃত্যু দেখবে। মোহনা ব্যর্থ, মা হিসেবেও স্ত্রী হিসেবেও। স্বামী খারাপ হলেও স্ত্রীকে ভালোবাসতে হয়, সমাজ এটাই বলে। কিন্তু মোহনা পারেনি। তার মন আজও অন্য কারো বন্দিশালায় পড়ে আছে। এমন নারীর মা হওয়ার যোগ্যতা রাখে না, স্ত্রী হওয়ারও নয়। তার পাপে কুলুষিত। তবে মাঝে মধ্যে রোশানের জন্য খুব খারাপ লাগে তার। যেই রোশান তাকে ভালোবেসেছিল, তার আর আজকের রোশানের মধ্যে বিস্তর ফারাক। আজকের রোশানকে সে নিজের হাতে পাপের জগতে ঠেলে দিয়েছে। হয়তো তাই নিয়তি তাকে থুকে থুকে পাপের শাস্তি দিচ্ছে। মোহনা তোয়ালে খুলে চুল ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পায়ে মোটা দুচড়া রূপার নুপুর। বারান্দায় গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দূরের জঙ্গলের দিকে তাকে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গায়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে। আকাশ পরিষ্কার, তবে রাস্তা কোথাও কোথাও বৃষ্টির পানি জমে আছে। বর্ষার এটাই সবচেয়ে বিরক্তিকর দিক। মেঘলা স্নিগ্ধ আকাশ মনকে প্রশান্তি দিলেও নিচে জমে থাকা পানির কাদা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ চলাচলে বিঘ্ন ঘটায়। দূরে মহিলা সরকারি স্কুলের সামনে বিস্তৃত মাঠ, যার ওপার দিয়ে বড় সড়কে উঠতে হয়। সেখান থেকে সরু পথগুলো এঁকে বেঁকে ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাহাদি একটা সরু পথে হাঁটছে। রাস্তার দুপাশে সারি সারি সুপারি গাছ। বাতাসে তাদের সরু পাতাগুলো ধীর লয়ে দোল খাচ্ছে। দুপুরের এই সময়টা এদিকটা মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। সামনে জঙ্গলের মতো ঘন গাছপালার এক অংশ পেরোলে বিশাল বিল। বর্ষার জলে থই থই করা সেই বিলটা আশপাশের মানুষটার কাছে পরিচিত লাল শাপলার জন্য, যা পানির বুকে ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাহাদি খানিকটা গিয়ে যায়, একটা সুপারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। তার চোখ অস্থির, যেন কারো জন্য অপেক্ষা করছে। প্রতিদিনই এই পথ ধরে দুটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। সরকারি কলেজের ছাত্রী তারা, তবে সরাসরি বাড়ি না গিয়ে পথের সময় নেয়, কারণ ফেরার পথে লাকড়ি সংগ্রহ করে। কখনো শুকনো পাতা কুড়িয়ে নেয়, কখনো কাঠের বোঝা বয়ে আনে। আজও ঠিক এই সময় আসবে তারা। মাহাদির মনে এক অদ্ভুত মায়া জাগে ওদের জন্য। বয়স বা কত, একজন 14-15, অন্যজনের 7-8। অথচ সংসারের কাজে তাদের কতই কাঁধে বোঝা। ক্ষুধা পেয়েছে মাহাদির, সকালে কিছু খেয়ে বের হয়নি, কাজেও যায়নি। আজ অনর্থক এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ম্যানেজার করিম সকালে মারা গেছেন। হাসপাতাল থেকে
খবর এসেছে, কিন্তু মাহাতি যায়নি। আশ্চর্যজনকভাবে তার ভেতরে কোনো অশান্তি নেই, আবার শান্তিও নেই। কি করলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছে না। চোখ বন্ধ করে গাছের গায়ে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাসির শব্দে চমকে চোখ মেলে থাকে। মেয়ে দুটো কাঠের বোঝা মাথায় নিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে। মাঝে মাঝে খিলখিলি হেসে উঠছে তারা। মাহাদি আলগোছে হাত দিয়ে চুল ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই ছোট্ট মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়ে গিয়েও নিজেকে সামলায়, তবে তার হাত থেকে একটি লাকড়ির গড়িয়ে পড়ে মাটিতে। একটি পড়া মানে সব নামিয়ে আবার নতুন করে আটি বাঁধতে হবে। এক হাতে কুড়িয়ে নেওয়া সম্ভব নয়। বড় বোনটি এগিয়ে এসে নিজের লাকড়িগুলো নামিয়ে ওকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর পৌরুষালী এক কঞ্চ ফেসে আসে। মেয়ে দুটো থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পিছনে ফিরে তাকায়। মাহাদির চোখে স্থিরতা, মুখে সৌজন্যমূলক হাসি। দাঁড়াও, আমি উঠাইয়া দেই। শান্ত কণ্ঠে সে বলল। জোহান উপর হয়ে শুয়ে আছে, পরনে কালো শার্ট, রাতভর নেশা করে ফিরেছে। বিকেল গড়িয়ে গেলেও তার মাথা ছিমছিম করছে, শরীরে ক্লান্তি চেপে বসেছে। ঘটক তেমনি বিধ্বস্ত, জিনিসপত্র এলোমেলো। এক কোণে পড়ে আছে তোর গিটার। ধুলোর আস্তরণ জমেছে স্টিয়ারিং এর উপর। রুমানা আয়শাকে ওর ঘরে পাঠিয়েছে। আয়শা দরজার কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাক দিল। জোহান ভাই। বিরক্ত হয়ে জোহান তাকে ধমক দেয়, কিন্তু পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে আধো বোঝা চোখে স্ক্রিনে দেখে তাকে আসরের আজান দিতে মাত্র কয়েক মিনিট বাকি। সময় দেখে ওর মাথা আরো ভারী হয়ে আসে। তাকে আজই একটা জরুরি কাজে বের হতে হবে, অথচ এই ঘুম শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে। এত ঘুম আসে থেকে? নিজের মনে বিড়বিড় করে সে চোখের পাতায় ক্লান্তির ভার টেনে উঠে বসে। জোহান ধীর গতিতে উঠে বসে, মাথাটা এখনো ভার হয়ে আছে। বিছানার পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরল। লাইটারে আছে আগুন ধরায়, ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। তার কঞ্চি স্পষ্ট বিরক্তির ছাপ। রুড়ো স্বরে বলে উঠছে, আয়েশা যা, তেঁতুল জ্বলান। সিগারেটের ধোঁয়া ছেড়ে খানিকটা আয়েসে বসে, তারপর অসন্তুষ্ট কণ্ঠে ভিড় করে, ধ্যাত, সঙ্গে যদি একটা চা থাকতো তাহলে বেলার মাথাটাও হয়তো ঠিক হয়ে যেত। দরজার ফাঁক দিয়ে আয়েশা একবার উকি চুকি দেয়। তার চাহনি কৌতূহলী। জোহান তাকে দেখে চোখ সরু করে তাকায়, ধমকের সুরে বলে উঠছে, তোকে না বলেছি তেঁতুল জ্বলানতে? বালের হ্যাংওভারকে আমার মাথাটাকে একেবারে কথাটা শেষ করার আগে আবারও ধোঁয়া ছাড়ে। দৃষ্টি স্থির হয় আয়েশার উপর। আয়েশা ঝোঁক গিলে ধমকের তেজে দৌড়ে সেখান থেকে পালায়। যেতে যেতে গালমন্দ করে মনে মনে শুধয়, শালাই খাইব ময়লা গোবর, হাঁকবো কি সন্দেশ। ওইসব অখাদ্য না খাইলে কি বড় লোকের ব্যাডাগো বাথরুমের হিসাব নিকাশ ক্লিয়ার হয় না? শালাই ধমক দে আমারে, আমারে চিনে, আমি কত বড় পকেট মার জানে। দাঁড়া বেডা, তোর পকেট মাইরা হাতে যদি ভিক্ষার থলে না ধরায় তাহলে আমার নামও আয়শা না। তিনতলার পুরোটাই অতিথিদের থাকার জন্য নির্ধারিত, তবে করিডোরের একেবারে শেষ মাথায় কক্ষগুলো, সেগুলো সবসময় তালাবদ্ধ। সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে উপরের দিকে একটা রুম আছে যা পুরোপুরি বইয়ের ঠাসা, একটি ছোট্টখাটো ব্যক্তিগত লাইব্রেরির মতো। দেয়ালে সারি সারি বুকশেলফ, পুরনো থেকে নতুন নানা ধরনের বই গুছিয়ে রাখা। রুমের মাঝখানে বসার জন্য নরম সোফা আর কয়েকটি চেয়ার সাজানো। এখানে এখন তিনজন বসে আছে। ফারাজ লম্বা চেয়ারে হেলান দিয়ে বসে, এক পা তুলে অন্য পায়ের হাঁটুর উপর রেখেছে, হাতে লাল আপেল। মাঝে মাঝে কামড় বসিয়ে রস উপভোগ করছে। তার চোখে কালো সানগ্লাস, গায়ে সি গ্রিন রঙের ফুল হাতার শার্ট, যার হাতা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা। অব্র মোবাইলে মগ্ন, গেমের স্ক্রিনে চোখ আটকে আছে, আঙুলগুলো দ্রুত নড়ছে। পাঞ্জাবের উত্তেজনায় সে চারপাশ ভুলে গেছে। তাদের সামনে বসে আছে বজ্র, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। কিছুক্ষণ নীরব বসে থাকার পর অবশেষে ফারাজের দিকে তাকে প্রশ্ন ছড়ে, কিরে ফারাজ, এখানে ডেকে বসিয়ে রেখেছিস কেন? ফারাজের মনোযোগ তখনও তার আপেলের দিকে, তবে বজ্রর গলা শুনে সে ধীর গতিতে সানগ্লাসটা নাকের কাছে নামায়, চোখ উপরে তুলে একবার তাকিয়ে ঠোঁটে এক পাশ হাসি আভাস ফেলে বলে, ও হে বজ্রপাত, কিছু বলছো নাকি? বজ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কপালে ভাঁজ ফেলে বলে উঠছে, আরে ভাই, এই ঘরে ডাকলি কেন?
ফারাজ আবারও আপেলে কামড় বসিয়ে অনায়াসে ভঙ্গিতে বলে, তুই আসছিস কেন? বজ্র কিছুটা রাগ নিয়ে বলে। তুই ডাকছিস যে? ফারাজ এবার চোখের উপর দিয়ে সানগ্লাসটা ঠেলে আবারও ঠিক করে জায়গায় বসিয়ে নেয়। তারপর ছোট বাকি হেসে বলে, জাহান নামে ডাকলেও যাবি? যা, না চাইলেও সঙ্গে করে তোকে নিয়ে যাব। লাভিং করি যে তোকে। অব্র হঠাৎই এক ঝটকা ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ফারাজের দিকে তাকায়, চোখে মুখে বিরক্তি টেনে বলে, এই ভাই, ছোট লোকে কথা বলবেন না। এমনিতে স্ত্রীহীনা এতিম পুরুষ আমি, তার উপর ছোট লোকে ইংরেজি বলে আমার নারী ভুবি নাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। ফারাজ ছোট বাকিয়ে তার ছেলে হাসি দেয়। আসছে আমার বড় লোকের ছামাল, নবাবী সেমাই। অব্র বিন্দুমাত্র দমে না গিয়ে তৎক্ষণাৎ জবাব দেয়, আপনার মতো এলাচ হওয়া থেকে সেমাই হওয়াই ভালো। অন্তত গিলে ফেললে পেটে গিয়ে শান্তি দেবে। আপনাকে তো গিলার আগেই ডাস্টবিনে ফেলে দিতে হয়। ফারাজের ঠোঁটের কোণে হাসি মিলিয়ে যায়। সানগ্লাসের ভেতর থেকেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। অব্র এক মুহূর্তে চুপ মেরে যায়। ফারাজ কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকে, তারপর হঠাৎই হাসে। সে আবার বজ্রের দিকে তাকিয়ে বলে, সার্জন, তোমার কাজ হচ্ছে সার্জারি করা। তোমাকে দেশে আনা হয়েছে কেন জানো তো? হ্যাঁ। তোর কাজ ভাই কিডনি, লিভার, চোখ সবকিছু বের করে আনা, আর আমার কাজ? ফারাজ মুচকি হেসে বলে, ফের করি যেটা বের করা আমার কাজ। সন্ধ্যা নেমেছে, আকাশ জুড়ে লালচে আভা, যেন রক্তের দগদগে দাগ লেগে আছে। বাতাস পারি হয়ে উঠেছে অজানা উত্তেজনায়। বাড়ির ভেতরে এই মুহূর্তে জান্নাত আর মারিয়া ছাড়া কেউ নেই। জান্নাত উঠানে গাছগুলোকে ছাঁটাই করতে ব্যস্ত। চিত্রা হাতে লাগানো গাছগুলো পরম যত্নে ছাড়ছে সে। মেয়েটার কাজের ছিল, হাতে গাছের পরশ পড়লেই তো তা ফুলে ফলে ভরে উঠত। মারিয়া বারান্দা থেকে কাপড় তুলে ফেলে আকাশের দিকে তাকায়। সূর্য ডুবে গেছে, পাখিরা ফিরে যাচ্ছে নিজের ব্যস্ত নীড়ে। তবে আকাশে লালচে রঙে অস্বস্তি জাগে তার মনে। কাপড় গুছিয়ে মারিয়া ঘরের দিকে এগোয়। শ্বশুরটা বিছানা একা পড়ে আছে, তাকে ঔষধ দিতে হবে। তার আগে একটা কয়েল ধরিয়ে আসতে হবে। বড় ঘরে পা রাখতেই হঠাৎ জান্নাত বাইরে থেকে ছুটতে ছুটতে এসে দরজা বন্ধ করে দেয় প্রচণ্ড শব্দে। মুখে ভয় জমে আছে, নিঃশ্বাস অস্থির। ভাবি ভাবি, কারা যেন আইছে। কালো গাড়ি, তাগড়া মরদ, কালো পোশাক পরা, আমাগো বাড়ির দিকেই আইতেছে। মারিয়া থমকে দাঁড়ায়, তার দৃষ্টি দরজার দিকে আটকে যায়। পরক্ষণে দরজায় প্রচণ্ড আঘাত দেয় তার কানে, গায়ে মনে ধকধক করে উঠে বুকের ভেতর। জান্নাত ভাবি, ওরা চইল্লা আইছে। ফিসফিস করে, গলাটা আতঙ্কে কাঁপছে। মারিয়া নিঃশ্বাস নিতে ভুলে যায় এক মুহূর্তের জন্য, তারপর আস্তে শুধ হয়। আবার কোন বিপদ এলো? ফারাজ বারান্দা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফোনে জরুরি কথা বলে রুমে ফিরে এলো। গায়ে কালো রঙের টি শার্ট ও ট্রাউজার। রুমে ঢুকে দেখলো চিত্রা খাটে বসে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছে। ইদানিং পত্রিকা আসার সঙ্গে সঙ্গে এই চিত্রা নিজ থেকে তা তুলে নিয়ে আসে, তারপর সারাদিন এটাই পড়ে কাটিয়ে দেয় সে। ফারাজ রুমে ঢোকার পরও চিত্রার দৃষ্টি কাগজের পাতা নিবদ্ধ। কিছুক্ষণ দাঁড়িয়ে সে বিরক্ত চোখে তাকিয়ে থাকলো, তারপর ফ্রিকুটি করে বলল, আগুন সুন্দরী, একবার আমার দিকে তাকাবে? চিত্রা কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, তার দৃষ্টি এখনো পত্রিকাতেই আটকে। ফারাজ ভেতরে অস্বস্তি আর বিরক্তি জমতে লাগলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে একটানে খবরের কাগজটা কেড়ে নিতেই চিত্রা চমকে ওঠে। আর এভাবে নিলেন কেন? আমি তো এখনো শেষ করিনি। ফারাজ কাগজের ভাঁজ খুলে চোখ বুলিয়ে বলল, এসব কি দেখেছিলে? কেন? মডেলদের এই অংশটাই আমার সবচেয়ে ভালো লাগে। ফারাজ কপাল কুঁচকে কাগজের পাতার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে আন্ডারপ্যান্ট পরা ছেলেদের ছবি দেখতে হবে? আরে ওটা তো বিজ্ঞাপন। চিত্রা সহজভাবে উত্তর দিল, বিজ্ঞাপন হোক বা যাই হোক, দেখার কি দরকার? যদি এতই শখ থাকে আমাকেই বলতে পারতে। ওই বিজ্ঞাপনের ছেলেগুলো যা পড়ে আছে তার চেয়ে হাজার গুণ দামি জিনিস আছে তোমার স্বামীর কাছে। তুমি চাইলে এখনই ঘরের ভেতর চারটি পরে ক্যাটওয়াক করে দেখাতে পারি। চিত্রা ফারাজের কথায় চোখ বড় বড় করে তাকালো, তারপর বিরক্ত মুখে বলল, ধন্যবাদ, লাগবে না। আপনি শুধু আমার পত্রিকাটা ফিরিয়ে দিন তো। যদি না দিই? কেড়ে নিব। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলে, উফ, আগুন সুন্দরী, খেলে নেওয়ার খেলায় এলাহির সঙ্গে বাড়া মুশকিল। ভয় পাই না, কারণ কি জানেন, আমিও এলাহি বাড়ির বউ। ফারাজ কিছু না বলে শুধু তার গভীর দৃষ্টি স্থির করে রাখে চিত্রার চোখে।
তারপর পকেট থেকে লাইটার বের করে পত্রিকার এক কোণে ধরে আগুন লাগিয়ে দেয়। মূর্তির শিকার ছলকানিতে চারিপাশে ছড়িয়ে পড়ে। চিত্রার চোখের সামনে আগুনের লেলিহান শিখা নাচছে, কিন্তু তার দৃষ্টি স্থির ভয়হীন, বরং সেই লেলিহান আগুনের প্রতিফলনে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি দোলা খাচ্ছে। পত্রিকাটি দাও দাও করে পুড়ে যায়, ছাই হয়ে মেঝেতে ঝরে পড়ে। ফারাজ বাকি অংশ ফ্লোরে ফেলে দেয়। আগুন ধীরে ধীরে নিভে আসে। এরপর ফারাজ চিত্রার কোমর স্পর্শ করে তাকে কাছে টেনে নেয়, মুখ একদম কাছে এনে অধরে মজিরা ছোঁয়ায়, গভীর কণ্ঠে বলে, আমি বিনা দুনিয়ার অন্য পুরুষের দিকে মনোযোগ দেওয়া তোমার জন্য হারাম। তুমি কেবল আমার, আমাকে দেখবে, আমাকে নিয়ে ভাববে, ছলনার চেষ্টা করলে ভালোবাসাকে তোমার সঙ্গে দাফন করে দিব। চিত্রা মৃদু ঠকি ফিসফিস করে, অধিকারের ক্ষমতায় বলছেন নাকি ভালোবাসার? কথা বলতে ক্ষমতার প্রয়োজন নেই আগুন সুন্দরী। চিত্রা চোখ শক্ত করে বলে, চিন্তা নেই, আপনার আগুন সুন্দরী, আমৃত্যু আপনার হয়েই থাকবে। আপনি যদি হন জল, তবে আমি আগুন। যে আমায় ধরবে সেও পুড়ে মরবে। আমি সহজে ধরা দেওয়ার পাত্রী নই, সোনা বর। ফারাজ একদম এগিয়ে প্রশ্ন করে, কিন্তু আমার আগুন সুন্দরী আমার কাছে ধরা দিচ্ছে কবে? চিত্রার চোখ নামে মৃদু হাসে, যেদিন আগুন চলে মিলিয়ে যাবে। ফারাজ চিত্রাকে বিছানার দিকে ইশারা করে। চিত্রা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাতে ফারাজ হেসে বলে, তুমি বউ বিছানায় আসো, আগুন জলে মিলিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। যা বেটা লুইচা। তুই বেরিয়ে এদিকে আয়, বাসরে ফিলিংস পাচ্ছে তোর স্বামীর। চিত্রা কিছু বলার আগে ফারাজ এগিয়ে এসে চিত্রা এক মুহূর্ত দেরি না করে বালিশ ছুঁড়ে মারে তার দিকে। ফারাজ ততক্ষণে বালিশটা ধরে ফেলে। এবার সে দৌড়ে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা দ্রুত খাটের উপরে উঠে হাতে আরেকটা বালিশ নিয়ে আড়াল করে নিজেকে বলে, আব্বে হালা, দূরে থাকেন, বারবার গোসল করতে ভালো লাগে না। হালা আবার কে? বলদি নেশা করলি নাকি? চোখ মেলে কাছে আয়, কাছে এসে চুমু খেয়ে দেখ আমি কে। ফারাজ ধীরে ধীরে খাটের উপর উঠে যায়। যতই সে এগোয় চিত্রা ততই পেছাতে থাকে। দেখুন আমি ভাত খাবো, রাত হয়েছে। না, তুমি বউ আমাকে খাবে, একেবারে হালাল ফুড আমি। চিত্রা দিশেহারা হয়ে বলে, আমাদের তো আবার ঢাকা যেতে হবে, চলুন নিচে যাই। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলে, আগে পীড়িতের দুনিয়া থেকে তোমাকে ঘুরিয়ে তো নিয়ে আসি, তারপর নিচে উপরে সবখানেই যাওয়া যাবে। যা আর কিছু পিছু হটতে পারে না, খাটের কোণে ঘেঁষে পিঠ ঠেকেই যায়। ভয় আর লজ্জা মিশেলে সে এক দৃষ্টিতে ফারাজের দিকে চেয়ে থাকে। ফারাজ তার দৃষ্টি দেখে মুচকি হাসে, এক হাতে চুলে হাত বুলিয়ে গুনগুন করে গান গায়। ফারাজ চিত্রা একেবারে কাছে যাওয়ার আগে দরজায় কড়া শব্দে একরাশ চাপা বিরক্তি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষকে উদ্দেশ্য করেই বলে, হ্যাঁ রে, কোন শালার যৌবনে আবার ধাক্কা লাগলো যে আমার বাসরে কল্লা ঢুকাতে হলো? ফালতুর বাড়িতে বেশি দিন থাকলে আমার আর আব্বা ডাক শোনা হবে না। ফারাজের মুখটা ছোট হয়ে আসছে। চিত্রা খিলখিলি হেসে ওঠে, কিন্তু ফারাজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাসি মূর্তি স্তব্ধ করে দেয়। বেডি, আদৌ কি তুমি আমার আপন বউ? কুত্তার পেটে ঘি হজম হয় না জানা আছে তো? নারী হলো গিয়ে সেই জাতের, বেশি ভালোবাসা হজম হয় না। দাঁড়া বেডি, বিদেশে গিয়ে যদি তোরে প্রবাসীর বউ না বানাই, তবে আমার নামও দা ফারাজ এলাহিনা। তখন ইমুতে খালি আমাকে দেখবি আর ভালোবাসার জন্য নুন লাগানোর জোকের মতো ছটফট করবি। ফারাজ কথা না বাড়িয়ে চুলে হাত বুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। খুলতেই দেখে মিতালি দাঁড়িয়ে আছে। ফারাজ সরু চোখে বলা, আরে থরি কমতি ছিল, আয় আয়, তোর তো কাজই অন্যের বিড়িতে ঠ্যাং ঢুকানো, ভেতরে আয়, এসে ভালো করে ঠ্যাং ঢুকা। মিতালি আজকে আর ফারাজের কথা ঠাস করে জবাব দেয় না, রুমের ভিতরে একবার উকি দেয়। চিত্রা বিছানা থেকে ততক্ষণ নেমে ফারাজের পাশেই দাঁড়ায়। মিতালি একবার চিত্রার দিকে তাকায় তো অন্যবার ফারাজের দিকে। অস্থির চোখে একটা ঠোক গিলে মৃদু কণ্ঠে বলে, আপার সঙ্গে একটু কথা বলার ছিল খালু। খাবার টেবিলে বসে অবশ্য গেম খেলছে। একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আগে পেটকে শান্ত করা হবে, তবেই তো দুনিয়া শান্ত হবে। চিত্রা আর ফারাজ বাইরে থেকে যাওয়ার পথে ডিনার করবে, তাই নিচে নামেনি তারা। অভ্র পাশে বজ্র বসেছে। আয়শা দুজনের জন্য খাবার পরিবেশন করছে। বজ্র নির্বিকার ভঙ্গিতে খেতে ব্যস্ত, তবে অভ্রর খাবার দিকে কোনো মনোযোগ নেই। খান না কেন সরকার ভাই? অভ্র গেম থেকে চোখ সরিয়ে দৃষ্টি ফেলে আয়শার দিকে মনে মনে ভাবছে, এই ময়লাওয়ালি আজ এত ভালো হয়ে গেল কিভাবে? এই মেয়ে তো মিঠা পানির মাছ না যে মুখ দিয়ে মধু ঝরবে। শালি তো আস্ত একটা নিম গাছ।
সরকার ভাই। আয়শা আবারও ডাকলো। অব্র গলাটাকে ভারী করে বলল, জি মাননীয় মহিলা মন্ত্রী। খাচ্ছেন না কেন? একটু শাক দিই। অব্র কাঁধ ঝাঁকিয়ে প্লেট এগিয়ে দিতেই আয়শা পুরো শাকের বাটি কাত করে তার প্লেটে ঠেলে দিল। আরে আরে, এত শাক কে খাবে? বেশি শাক খেলে তো গুয়ের রং শাকের মতো হয়ে যাবে। আরে খান না সরকার ভাই। অব্র দীর্ঘশ্বাস ফেলে এক চিমটি শাক তুলে মুখে নেয়, তারপর স্বস্তি নিঃশ্বাস ফেলে। বাহ, রান্না তো দারুণ হয়েছে। এই মর্গের ডাক্তার, খাবি নাকি? বজ্র মুখের ভাত শেষ করে শান্ত স্বরে বলে, নিউরোসার্জনকে মর্গের ডাক্তার বলার মানে কি? ভাই, কাজ তো ওই একটাই তোদের, কেটে ছিঁড়ে জিনিস বের করা। খাবি নাকি শাক? না, পেট ভরে গেছে, তুই খা। এই আয়শা, আমাকে 2 চামচ ডাল দাও তো। আয়শা বজ্রকে ডাল এগিয়ে দিয়ে অব্র প্লেটের দিকে তাকাতে থমকে গেল। অবাক চোখে দেখলো প্লেট একদম পরিষ্কার, একটুও শাক বাকি নেই। শাকটা কি তবে এতই মজার হয়েছিল? আয়শা কিছু বলতে যাবে, ঠিক তখনই জমিনা দৌড়ে এসে তেতে উঠে। কিরে সেমরি, লেফটিনের পেছন থেকে যে হাক পাতা তুলে আনছিলি সেইগুলা কই? ফালাইয়া দিছস নি? অব্র থমকে যায়, আয়শার দিকে সন্দেহ ভরা চোখে তাকায়। আয়শা ঠোঁটের কোণে হাসি চেপে অব্রকে চুপ মেরে বলে, খাও খাও, আরো মোজ মেরে খাও। ময়লার শাক যে তোমার এত পছন্দ হবে তা তো জানা ছিল না। বলে হো হো করে হেসে উঠে বজ্র মুখ বিরক্তিতে কুচকে যায়। ভাগ্যের শাকটা খায়নি, আনহাইজেনিক খাবার খেয়ে না জানি কি হতো। সে প্লেট একেবারে সরিয়ে বসে। অব্র আয়শাকে কিছু বলার আগে আয়শা দৌড়ে সেখান থেকে পালায়। অব্র তখনও বোঝার চেষ্টা করছে, কথাটা পুরোপুরি মাথায় ঢুকতে তার মুখ শুকিয়ে যায়, চোখ স্থির হয়ে যায় শূন্যে। কিছুক্ষণ চুপ থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ময়লাওয়ালি রে, তোরে আজকে খাইছি বলে ওয়াক আপ করতে করতে দৌড়ে যায় বেসিনের দিকে। বজ্র একবার এদিকে তাকায় তো একবার ওদিকে, যেন বুঝতে পারছে না এ কি হচ্ছে এখানে। ঠিক তখনই জামেলা তার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে, এই দামরা, আর হাউ মাস গিলবা গো রুমে। আমার স্লিপিং পাইছে আজকে, নো লুমান্স। আই আংরি ইউর সাথে, ইউ ননসেন্স দামরা, আন্ডারস্ট্যান্ড? বজ্রের তো চোয়াল অবধি ফুলে যাওয়ার অবস্থা। হিচকি তুলে মনে মনে শুধু বলে উঠছে, হায় আল্লাহ, এ কোন পাগলের বাড়িতে এসে পড়লাম? এখানে তো সবাই দেখি মানসিক প্রতিবন্ধী। হাসপাতালের করিডোরে কিছুক্ষণ নীরবে পায়চারি করে সোহাগ। ধীরে বাইরে বেরিয়ে আসলো সে। রাত তখন রাত তখন ঘন হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের ম্লান আলো ঝিমিয়ে পড়া শহরের নীরবতা রাস্তা আশ্রয় যাচ্ছে। মাথা নিচু করে সোহাগ হাঁটছে, পা অদৃশ্য শিকল বাঁধা। ফারাজ তার বাবার চিকিৎসার জন্য লোক পাঠিয়েছিল বাসায়। চিকিৎসা এখানকার হাসপাতালে 2 দিন চলবে, তারপর ঢাকা হস্তান্তর। সেখানেও কাজ না হলে বিদেশে নিয়ে যাওয়া হবে। এত তৎপরতা, এত আয়োজন সবই চিত্রার জন্য, কারণ ফারাজ তাকে ভালোবাসে। ভালোবাসার এই প্রকাশ্যে কোনো কার্পণ্যতা নেই, কারণ ফারাজের টাকার অভাব নেই। যার টাকা আছে তার জন্য ভালোবাসা দেখানো যেন সহজ হয়ে যায়। মানুষকে খুশি করতে তার সময় লাগে না, চিন্তাও হয় না। চিত্রা নিশ্চয়ই খুশি হবে, হওয়ারই তো কথা। ফারাজ তার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে, নিরাপত্তা দিচ্ছে। সোহাগ থেমে যায় এক পলক। তার কি আছে? না আছে টাকা, না আছে সেই সুযোগ। সেও তো চেয়েছিল চিত্রাকে খুশি করতে, ভালো রাখতে, কিন্তু পারল না। আর এখন সে তো শেষ। সেই চেষ্টাটুকু করার অধিকারও নেই। সোহাগ এক নিঃশ্বাস ফেলে বলল, তারা হৃদয়ে মিশে অন্যের হয় কিভাবে? অভাবে নাকি স্বভাবে? সোহাগ চেক শার্টের হাতা গুটিয়ে নিঃশব্দ রাস্তায় বসে থাকা নেড়ি কুকুরটার দিকে চেয়ে আকাশের দিকে তাকায়, গলা ছেড়ে কান ধরে। পেয়েও হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? সোহানের ব্যবসা ভালোই চলছে, প্রতিদিন হিসাব, লাভ, লোকসান সবই সুমনের হাতে। সুমন সোহানের কালো ব্যবসা সম্পর্কে অনেক কিছুই জানে, জেনেও না জানার মতোই থাকে। এসব ঢুকে লাভ কি? সোহান তো পরিবারের কারোর দিকে নজর দিচ্ছে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করেনি, তাই অন্যের লুকানো রূপটা উন্মোচনের তো কোনো প্রয়োজন নেই। অন্তত পরিবারের সামনে সোহান মানুষ থাকুক, অমানুষের মতো রূপটা লুকিয়ে রাখুক, তাতেই চলবে। তবে মাঝে মাঝে মনে হয় এই মিথ্যার জাল একদিন না একদিন ছিঁড়ে যাবে,
কারণ যতই লুকানো হোক শেষ পর্যন্ত সত্যি একদিন পৃথিবীর সামনে বেরিয়ে আসবে। সুমন তার হিসেব শেষ করে সোহানের রুম থেকে বের হতে সিফাত রুমে ঢুকলো। সোহান সিফাতকে নিজ হাতে গড়ে তুলেছে। তার গল্প একেবারে অন্য। সিফাতের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। সোহান তাকে নাম দিয়েছিল, পরিচয় দিয়েছিল। তারা শুধু শরীরে নয়, মন আর আত্মা এক। সোহান লুঙ্গির গিট ঠিক করতে করতে সিফাতকে বলে, কি খবর? ভাইজান, টেকলির আর একটা প্রজেক্ট আসছে। ও কিন্তু কাজের নির্দেশ দিছে, এবার অক্ষরে অক্ষরে তা পালন করার পালা।